প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। আপনারা জানেন, ফেনীর সেই মাদ্রাসা ছাত্রী এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত শনিবারে মাদ্রাসার অধ্যক্ষের কয়েকজন সঙ্গী, যারা অধ্যক্ষের বিরুদ্ধে করা একটি মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল, রাজি না হওয়াতে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং তাতে ৮০% পুড়ে গেছে। তার এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে তাকে সিঙ্গাপুরে পাঠানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই চেষ্টাটি আজকে পর্যন্ত সিঙ্গাপুর বলছে যে এই রোগী এখনও পাঠানো অবস্থায় নেই। আজকে একটি ছোট অপারেশন হয়েছে। তার মানে আসলেই এই মেয়েটি এখন বাঁচা মরার একদম মাঝামাঝি অবস্থানে দাঁড়িয়ে আছে। আমাদের মেয়েরা কতটা অনিরাপদ! মাদ্রাসার অধ্যক্ষের হাতে লাঞ্ছিত হয়ে মামলা করার অপরাধে তাকে এই শাস্তি পেতে হয়েছে। এটা একটা ছোট্ট ঘটনা, কিন্তু এমন ঘটনা প্রায়শই আমরা দেখি। মেয়েদের এই অনিরাপদ অবস্থা বাংলাদেশে প্রতিদিনের চিত্র প্রায় আর কি। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির, আছেন জিটিভি এবং সারা বাংলার প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, এবং আছেন কলামিস্ট এবং অনলাইন অ্যাক্টিভিস্ট লিনা পারভিন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নিষ্ঠুরতা, আসলে এই নিষ্ঠুরতার আসলে কোনো শেষ নেই, কারণ মেয়েটির যেই ছবি, যেটা আসলে দেখানো যায় না, তেমন ছবি যে সারা শরীরে ব্যান্ডেজ বাঁধা, মনে হয় যেন একদম মমির মতো, মূর্তির মতো শুয়ে আছে সেই মেয়েটি। সেই নিষ্ঠুরতা আসলে চোখে দেখা যায় না। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমি শুরু করব রোকেয়া আপার কাছ থেকে। আপা, আপনারা অনেক দিন ধরে নানা রকমের কাজ করছেন, আমরা অনেক কথা বলছি, কিন্তু মেয়েদের নিরাপত্তা তো আসলে নিশ্চিত করা যাচ্ছে না। মানে একটা উদাহরণ তো ছোট্ট এই মেয়েটি, কিন্তু এমন ঘটনা কিন্তু প্রায়শই ঘটে। একটা ঘটনা ঘটে, আমরা অনেক কথাটা তো বলি, কিন্তু তারপরে কিন্তু নিরাপত্তা তো নিশ্চিত করা যাচ্ছে না। আসলে কি করা তাহলে? এই এতদিনের লড়াই সংগ্রাম কি কতটুকু এগুলাম আমরা? ধন্যবাদ। আমি এই মেয়েটির যে যন্ত্রণা, যে ৮০ ভাগ যে পুড়ে যাওয়া এবং পুড়ে যাওয়ার পরে তার যে যন্ত্রণা, সে কথা বলতে পারছে না, তার আগে সে পানি পিপাসা, পানি খেতে তাকে দেওয়া হচ্ছে না, এটা হলো তার মেডিকেল রিজনে। সুতরাং এই যে অসহনীয় অবস্থা, সে নিজে যাচ্ছে এবং তার পরিবার, মা, ভাই, বাবা সহ, এবং আমরা যারা নারী আন্দোলনের সঙ্গে যুক্ত, যারা পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশটা মুক্ত হওয়ার পরে আমরা যারা বিভিন্নভাবে নারীর সমান অধিকার, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতা, আমাদের তো একটা ক্ষুব্ধতা আছেই। হ্যাঁ, আমাদের বিক্ষুব্ধতা, এটার শেষ নেই। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা কিন্তু অনেক সংগ্রামের পথ পাড়ি দিয়েছি, এবং সেই সংগ্রামের মধ্যে ভেরি রিসেন্টলি যেগুলো, যে ৯৫ সালে ইয়াসমিন ধর্ষণ এবং হত্যা দিনাজপুরে, তার পরবর্তীতে আমরা দেখেছি এই যে যৌন হয়রানি, যৌন নির্যাতনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আন্দোলন, এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই আন্দোলনের ফলে কিন্তু ২০০৯ সালে হাইকোর্টের একটা ডিরেক্টিভ হয় যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন অফিসে, আদালতে এবং ব্যবসা প্রতিষ্ঠানে, সব জায়গায় আমাদের এই যৌন হয়রানি, যৌন নির্যাতন বিরোধী একটি ব্যবস্থা করতে হবে, একটা নীতি করতে হবে। এই নীতির ভিত্তিতে যৌন হয়রানি এবং যৌন নির্যাতন হলে তার বিরুদ্ধে যেন কমপ্লেন করা যায়, কমপ্লেনের ব্যবস্থা, এবং কমপ্লেন হলে এইটার যে ব্যবস্থা, কারণ বিচারে গেলে যে অনেক দীর্ঘসূত্রিতা হয় অফিসের মধ্যে, যে কোনো অফিস বা ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠান, সবার মধ্যে এই একটা হলো সচেতনতা বৃদ্ধি, আরেকটা হলো এই যে ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত করে এর বিচার করা। হ্যাঁ, এটা হলে একটা সচেতনতা সৃষ্টি হবে এবং এইগুলো কমে আসবে। কিন্তু দুঃখজনক হলে সত্য, এইগুলো এখনো মনিটরিং করা হচ্ছে না। এইগুলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, প্রত্যেক জায়গা থেকে, পরিবারে তো আছে, সব রাস্তাঘাট, বাস, সব জায়গায়, ট্রেন, কোথায় না, সব জায়গায় নারীরা যৌন হয়রানি এবং যৌন নির্যাতনের শিকার হচ্ছে। আরও দুঃখজনক ঘটনা যে এটার বিরুদ্ধে কোনো রকমের
কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এবং অনেকগুলা চাঞ্চল্যকর, আমি চাঞ্চল্যকর বলছি যে কতগুলা ঘটনা নিয়ে সারা দেশব্যাপী একটা আন্দোলন হয় এবং পরে এটা থেমে যায়। এগুলার তনু হত্যা থেকে শুরু করে এগুলার কোনো বিচার এখন পর্যন্ত হয় নাই। এই যে বিচারহীনতা, এইগুলো। আর আরেকটা হলো আমরা দেখেছি সুবর্ণচর থেকে শুরু করে অনেক জায়গায়, এবং এই নোয়াখালী, এই ফেনীর সোনাগাজীর যে ঘটনাটা, মাদ্রাসার ঘটনা, এইখানেও কিন্তু অনেক দিন যাবত এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু ইনস্টিটিউশন তো ব্যবস্থা নিচ্ছেই না। পাশাপাশি ওইখানে যারা রাজনীতিবিদ আছেন তারাও কিন্তু এইগুলার অনেকগুলা মদত দিচ্ছেন। তো এই দুঃখজনক ঘটনাগুলো যদি আমরা সুরাহা না করি, তাহলে এই যে আমরা বলি আমরা উন্নত দেশে পরিণত হচ্ছি, উন্নয়নশীল দেশ হয়ে যাচ্ছি, এইগুলার কোনো মূল্য এই বাংলাদেশের নারী সমাজের কাছে হয় না। সুতরাং আমরা এই ঘৃণ্য শুধু না, এটা অত্যন্ত মানবতা বিরোধী একটা অপরাধ, এবং এই মানবতা বিরোধী অপরাধ হিসাবে এটা গণ্য করে এই প্রত্যেকটা ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এবং এই সমস্ত ব্যক্তিদের আমি মনে করি তাদের বেঁচে থাকার কোনো অধিকার এখানে নাই, তাদের ফাঁসির দণ্ডে দণ্ডিত করা উচিত বলে আমি মনে করি। জি, জনাব ইশতিয়াক রেজা আপা যেই আন্দোলনের কথা বললেন, দীর্ঘদিনের আন্দোলন আমরা দেখছি তারা করছেন, কিন্তু যে নারীর ক্ষমতায়ন, বৈষম্য দূর করা, উন্নয়ন, নানা কথা, কিন্তু আসলে একদম বেসিক জায়গায় যেটা নিরাপত্তা নিশ্চিত করা, সেই জায়গাটাতে আমরা এখন করতে পারছি না। আগে তো যান বাঁচতে হবে, তারপরে গিয়ে ক্ষমতায়ন, উন্নয়ন, বৈষম্য দূর করা, অনেকগুলো প্রশ্ন পরে আসবে। আমরা এখন দেখছি যে আগে তো যান বাঁচাতে হবে, সেই জায়গাটাতে তো আমরা আসলে অনেক জায়গাতেই আমরা ব্যর্থ হচ্ছি। সংখ্যাটা আমি বলছি না যে অনেক বেশি, কিন্তু না হলেও তো ঘন ঘন ঘটনা ঘটছে। সুবর্ণচরে 30শে ডিসেম্বর ঘটনা ঘটলো, তারপরে আবার এই কয়েকদিন আগে আবার ঘটনা ঘটলো, একই ঘটনা পুনরাবৃত্তি এক জায়গায়, মানে গ্যাং রেপের ঘটনা 2টা ঘটলো ধরেন 2-3 মাসের মধ্যেই। বাংলাদেশের নারী আন্দোলন, নারীর ক্ষমতায়ন যে আন্দোলনগুলো হয়েছে এবং যে কাজগুলো হয়েছে, সেগুলোকে খাটো করে দেখার না, কোনোভাবে খাটো করে দেখছি না যে তাদের এগুলো অবশ্যই বাংলাদেশ, এবং আমিও তো বলবো বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজকে যে দারিদ্র বিমোচনের সংগ্রাম, সেটাতেও কিন্তু নারীদের সক্রিয় বড় অংশগ্রহণ আছে। এবং বিশ্বব্যাংকের সমীক্ষাই বলেছে যে বাংলাদেশ দারিদ্র দূর করতে পেরেছে নারীর অংশগ্রহণ অর্থনীতিতে অনেক বেশি বেড়েছে বলেই। কিন্তু যেই ঘটনাটা নিয়ে আজকে আমরা কথা বলছি, নুসরাতের ঘটনা, এটা শুধু এটা যদি আপনি বিশ্লেষণ করেন, আপা কিছুটা বলেছেন, আমি বলবো কি, একটা অনুভূতি তৈরি হয়েছে যারা অপরাধ করে কিংবা অপরাধ করায় তাদের ভিতর, যে তাদের কিছু হবে না। এই যে হবে না, দেখেন আপনি তনু হত্যায় কিছু হয়নি, একটা ইমিউন সিস্টেম ডেভেলপ করেছে যে তাদের কিছু হয় না। আপনি এরকম আরও অনেকগুলো দৃষ্টান্ত আমরা হয়তো টানতে পারবো। 2014 সালে ফেনীতে উপজেলা চেয়ারম্যান একরামকে গাড়ির ভিতরে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আমরা নারায়ণগঞ্জের সন্ত্রাসী জনপদের কথা বলতে পারি, ব্রাহ্মণবাড়িয়াতে বেশ কিছু ঘটনা ঘটেছে সারা দেশে। আমি তো বলবো যে এর সাথে একটা রাজনীতি যুক্ত হয়েছে। এই এটিএন নিউজে মুন্নি সাহার সঞ্চালনা একটা শোতে আমি বলেছিলাম যে পেট্রোল বোমায় যে আগুনে পুড়িয়ে মারা মানুষ, এটা হয়তো একদিন থেমে যাবে, কিন্তু এর রেশ বাংলাদেশের সমাজে থাকবে যে আগুনে পোড়ালে কিছু হয় না। মনে হচ্ছে যে আজকে বোধহয় সেটা দেখতে পাচ্ছি আমরা। এবং হিংসা, সহিংসতা, নিষ্ঠুরতার যেটা রূপ, সেটা যেই জায়গায় গিয়ে পৌঁছেছে, এখন মনে হচ্ছে যে একটা উন্নত বর্বর জাতিতে পরিণত হয়েছে। আমরা উন্নয়ন করছি, কিন্তু বর্বরতাকে সাথে নিয়ে যেন এগোতে হচ্ছে আমাদেরকে। অন্য সবকিছুর মতো বর্বরতার মাত্রাটাও একই সাথে প্রবৃদ্ধি ঘটছে একইভাবে। 2006 সালে এই সিরাজউদ্দৌলার বিরুদ্ধে প্রথম অপরাধ, এই ধরনের যৌন অপরাধের অভিযোগ আনা হয়। তারপর থেকে লোকটা নানা মাদ্রাসায় চাকরি করেছে। দেখেন 13 বছর ধরে, 13 বছর ধরে একটার পর একটা মাদ্রাসায় চাকরি করেছে, কেউ তার বিরুদ্ধে কিছু করেনি। এবং তার আজকে একটি রাজনৈতিক সংশ্লিষ্টতাও পাওয়া গেল, সে জামাত ইসলামের একজন নেতা। তাহলে এই আমলে এসে গত 10টি বছরে সে এখানে কোন দাপটের সাথে এটি করছে? আমি ফেনীতে কথা বলেছি এবং তারা যেটি বলার চেষ্টা করেছে যে ফেনীর রাজনৈতিক নেতৃত্বের ভিতরে, বিশেষ করে সরকারি দলের নেতৃত্বের ভিতরে এত বেশি সংঘাত এবং বিবাদ, যে এটার কারণে সেখানে সত্যিকার অর্থে কোনো রাজনীতি আসলে নেই। অন্যদিকে ফেনী পুলিশের আচরণটা যদি দেখেন আপনি, আমরা ওসির বক্তব্য যদি প্রথম দিন দেখেন যে মেয়েটি নাকি নিজেই কেরোসিন তেল নিয়ে গেছে, সন্দেহ ঢুকিয়ে দেওয়ার একটা, এবং এখন
48 ঘন্টা গেলেও পুলিশ প্রথমে বাদী হয়ে মামলা করেনি, সেই পরিবারটাকে শেষ পর্যন্ত মামলা করেছিল। আসলে এই ধরনের ঘটনা নারী আন্দোলন যারা করেন তারা ভালো বলতে পারবেন, এই ধরনের বড় অপরাধের ঘটনা রাষ্ট্রপ্রধান ব্যক্তি হওয়া উচিত মামলাটা, সেখানে এই পরিবারটাকে দিয়ে মামলা করানো হলো, তাদেরকে আরো চাপে ফেলে দেয়া। আরেকটা ঝুঁকির মধ্যে ফেলা হলো। পুলিশ বাদী হয়ে মামলা করলো না। গতকালকে আমি ওসির বক্তব্য শুনছিলাম, তিনি ঘুরিয়ে পেঁচিয়ে নানাভাবে বলছেন যে না, অধ্যক্ষকে এখন রিমান্ডে নেওয়া যাচ্ছে না, তিনি তো ঘটনার সময় ছিলেন না। অর্থাৎ এই সিরাজউদ্দৌলাকে প্রোটেকশন দেওয়ার সমস্ত চিন্তা ভাবনা করছে। ফেনী পুলিশের যদি এই অভিমত থাকে তাহলে আমার দৃঢ় ধারণা যে এটি আরেকটা ডাইং কেস হবে বাংলাদেশে, যেটার কোনো হদিস পাওয়া যাবে না। হয়তো আমরা এখন নানা কথাবার্তা বলছি, যেটা আমাদের একটা স্বভাব, যে একটি ঘটনা ঘটলে সেই ধরনের ঘটনা নিয়ে আমরা কিছু কথা বলি, পরবর্তী আরেকটি উৎসব এসে গেলে আমরা সেটা থেমে যাই। সামনে পয়লা বৈশাখ আছে, হয়তো আমরা থেমে যাব, উৎসবের মধ্যে ডুবে যাব, কিন্তু নুসরাতের জীবনের এবং নুসরাতের পরিবারের জীবনের সমস্ত উৎসব থেমে গেছে তার পরীক্ষার দিনে। এবং একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বাবা মা সবচেয়ে সেফ মনে করে, নিজের বাড়ির চেয়ে সেফ মনে করে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে এই ঘটনাটা ঘটেছে। নুসরাতের উপরে হামলার কারণে, আগেও হুমকির কারণে তার ভাই তার সাথে যেতে চেয়েছিল, প্রতিদিন পরীক্ষার হলে তাকে ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু ঠিকই দেখেন, যারা আগুন জ্বালালো সন্ত্রাসীরা, তারা দাহ্য পদার্থ নিয়ে ঢুকে গেল, তাকে ছাদে নিয়ে গেল। কত বড় ইমিউনিটি সিস্টেম সেখানে তৈরি হয়েছে সন্ত্রাসীদের পক্ষে। এবং এটা একটা নেটওয়ার্কের কাজ, এটা পরিকল্পিত, এখানে অনেক বড় চাই জড়িত, যাদেরকে আমাদের ধরতে গেলে বড় ধরনের রাজনৈতিক সদিচ্ছা, রাজনৈতিক অঙ্গীকারের প্রয়োজন। এইটা শুধু প্রশাসনিক ব্যবস্থা দিয়ে আসলে এই ধরনের ঘটনার কোনো সমাধান কুলকিনারা করা যাবে মনে হয় না। প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রী তার খোঁজ খবর নিচ্ছেন, এটা অত্যন্ত সাধুবাদ জানাতে চেষ্টা করেছেন, কিন্তু সিঙ্গাপুরে নেয়ার মতন অবস্থা নাই। কিন্তু এটি কিন্তু একই সাথে একটি বড়, বিশেষ করে যারা ক্ষমতায় থাকে তাদের দায়িত্ব অনেক বেশি। ফেনীর রাজনৈতিক নেতৃত্ব কিভাবে তাদের জনপদকে দেখছে সেটা আমরা একটু দেখতে চাই, এবং তারা যদি একত্রিত হতে পারেন নিঃসন্দেহে এখানে প্রশাসন কাজ করবে, অন্যথায় কিন্তু বিচারের বাণী নিভৃতে শুধু কাঁদতেই থাকবে। জি, লীনা পারভীন, একটা জিনিস আমরা এমনিতে ধরেন বলি যে অন্যায় হলে প্রতিবাদ করতে হবে, মুখ খুলতে হবে, যেমন এই মেয়েটি কিন্তু সেটি করেছিল, কারণ এর আগে যখন স্টিক থেকেছে, হ্যাঁ সে কিন্তু করেছে, সে এই অধ্যক্ষের বিরুদ্ধে সে মামলা করেছে, কারণ তাকে পরীক্ষার 8 ঘন্টা আগে প্রশ্নপত্র দিয়ে দেওয়ার লোভ দেখিয়ে তার সাথে শ্লীলতাহানির চেষ্টা হয়েছে, এবং সেটি সে জানিয়েছে, মামলা করেছে, প্রতিবাদ করেছে। অবস্থাটা দেখেন যে সেই মামলায় অধ্যক্ষ অ্যারেস্ট হওয়ার পরে তার মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে সেখানে, মানে চিন্তা করেন যে কত, এবং শুধু প্রতিবাদ করার অপরাধে কিন্তু তাকে আজকে পুড়তে হলো। তারপর এরপরে কি মানুষ প্রতিবাদ করবে নাকি ভয় পেয়ে যাবে যে না ভাই প্রতিবাদ করলে তো আমি আরো বড় বিপদে পড়তে পারি? মানে এখন আমরা আসলে কোন জায়গাটা যাচ্ছি? ধন্যবাদ। আসলে মানে আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আজকে নারী ইস্যুতে কথা বলছি যে আমি ব্যক্তিগতভাবে মানে খুবই আসলে ভালনারেবল ফিল করি বাংলাদেশে এই মুহূর্তে, যে আমি একজন নারী হয়ে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। কারণ প্রতিদিন কিন্তু আমরা এই ধরনের ঘটনা দেখছি। হয়তো দুই একটা ঘটনা অনেক বেশি আলোচনার সামনে চলে আসে, আপনি দেখেন এই যে নুসরাতের ঘটনার পরপরই কিন্তু আরেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম শিক্ষক কর্তৃক শিক্ষার্থী ধর্ষণ শিকার হয়েছে, এরকম নিউজ এসেছে। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্তৃক একজন ছাত্রীকে ডেকে নিয়ে অশ্লীল প্রস্তাবনা দেয়া হয়েছে। তাহলে আমি আসলে মানে আমরা নিজেরাও আসলে খুঁজে পাচ্ছি না যে রাষ্ট্রের কোন জায়গায় আমরা আসলে নিরাপত্তা নিয়ে মানে বাস করতে পারবো। কারণ আমাদের প্রতি মুহূর্তে আমাদের পারিবারিকভাবেও কিন্তু আমরা নির্যাতনের শিকার হচ্ছি, শুধুমাত্র কেন নারী পরিচয়ে আমি জন্মগ্রহণ করেছি বলে। আমি আমার পিতার কাছে নিরাপত্তা পাচ্ছি না, আমি যদি সোসাইটির কিছু ঘটনাকে বিশ্লেষণ করি, আমি আমার আত্মীয় স্বজনের কাছে নিরাপত্তা পাচ্ছি না। শিক্ষা প্রতিষ্ঠান, যে জায়গাকে বলা হয় সবচেয়ে পবিত্র জায়গা, মসজিদ মন্দিরের পরে, ধর্মীয় উপাসনালয়ের পরে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানকে আমাদের, এটা কিন্তু মাদ্রাসা, একদম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এবং এর সাথে আমি একটু জিনিস বলতেই চাই যে দেখেন, নারী ঘটিত ধর্ষণ তনুর সময় অথবা যে কোনো নারী ধর্ষণের ঘটনা আসলেই একটা গোষ্ঠী উঠে পড়ে লেগে যায় যে নারীর পোশাকটি তখন কেমন ছিল, অথবা বলছে যে আমাদের দেশের নারীরা পাশ্চাত্য সংস্কৃতিকে ধার করে তারা এখন নারী বাইরে যাচ্ছে কেন। হ্যাঁ, আমাদের ধর্মীয় মৌলবাদী যে গোষ্ঠীগুলো আছে তারা এই উছিলায় কিন্তু নারী শিক্ষাকে
নুসরাতকে দমিয়ে রাখতে চায়। অষ্টম শ্রেণী দমিয়ে রাখার জন্য দাবি করছে, হ্যাঁ ক্লাস 4-5 পর্যন্ত পড়তে বলে আর কি। করতে বলে। তাহলে এই যে মানে এই স্লোগানগুলো, তাহলে আমি উদাহরণ হিসেবে বলতেই চাই, তরুণ ঘটনাটা তো আমাদের চোখের সামনে, তনু হিজাব পড়তো, এবং এই যে ছাত্রীটা মাদ্রাসায় যে নুসরাতকে পুড়িয়ে মারা হলো, নুসরাত তো বোরখা পরা ছিল, এবং নুসরাত একটি মাদ্রাসার ছাত্রী ছিল, সে কিন্তু সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল না, সে মাদ্রাসা শিক্ষার্থী ছিল, এবং মাদ্রাসায় সে ধর্মীয় বিষয়ে কিন্তু শিক্ষা নিচ্ছিল, এবং তার সেই দিন কি পরীক্ষা ছিল? আরবি পরীক্ষা ছিল, আরবির প্রথম পত্রের পরীক্ষা ছিল, এবং সেইখানে সে তার যে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক কিন্তু আক্রান্ত হয়েছে, অধ্যক্ষ সরি প্রিন্সিপাল কর্তৃক কিন্তু আক্রান্ত হয়েছে। তাহলে সেই প্রিন্সিপাল আবার একই কেসে কিন্তু জেলে আছে। তার পরবর্তী ঘটনাগুলো দেখেন, আমাদের সমাজ কতটা বিভক্ত হয়ে গেছে আজকাল নারীর মর্যাদা রক্ষার না, সেই প্রশ্নে। প্রিন্সিপালের পক্ষে যে মানববন্ধন হয়েছে, কি অসম্ভব। মানববন্ধন হয়েছে, এবং নুসরাতের সাহসের প্রশংসা করতেই হয়। সে এই অবস্থাতেও তার যে বক্তব্যটা সে দিয়েছে, যেটা আমরা সেটা থেকে প্রত্যাহার বিশ্বাস করেনি। করি, আমরা বিশ্বাস করি যে আমাদের আদালত এটাকে একটা দলিল হিসেবে গ্রহণ করবেন নুসরাতের বক্তব্যটাকে, এবং সেটাকে ধরে বিচারের প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাবেন। নুসরাত এখানে দাবি করেছে আমার যা হয় হোক, এর বিচার যেন হয়, এবং সে একটা কিন্তু নাম শুনতে পেয়েছে, এবং হ্যাঁ, সেটাও শম্পা একজন নামে নারী, একজনের নাম শুনতে পেয়েছে। শম্পা নামে একজন, এবং সে বলেছে এটা নারী কণ্ঠ ছিল। তাহলে যে দেখেন ওই নারীটাই বা তাহলে এই ধরনের ঘটনার দ্বারা কিভাবে উৎসাহিত হলো যে সে ওই অধ্যক্ষের পক্ষপাতিত্ব করে তারই একজন সহপাঠীকে সে ডেকে নিয়ে এইভাবে আগুনে পুড়িয়ে কেরোসিন ঢেলে মারবে। আগুন জ্বালিয়ে দেবে, জি। আমি হয়তো সান্ত্বনা পেতাম যদি তাকে অন্যভাবে হেনস্থা করা হয়েছে অথবা তাকে মারধর করা হয়েছে, কিন্তু নিজ হাতে আগুনে মানে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হাত পা হয়েছে, বেঁধে, মানে ওর কিন্তু হাত বেঁধে যাতে করে দিয়েছিল, সে হ্যাঁ। ছুটতে না পারে, এবং বলেছে যে হয় মামলা উইথড্র করতে হবে আর না হয় ভাগ। মানে পিছনে আগুন লাগিয়ে তার ওড়নাটা যতক্ষণ জ্বলছিল সে ততক্ষণ দৌড়াতে পেরেছে। তাহলে আমাদের সমাজে আসলে নৈতিকতা বলি, মূল্যবোধ বলি, এই জায়গাটা কোন জায়গায় আজকে দাঁড়িয়েছে। আমি এখানে আরেকটা জিনিস একটু বলতে চাই, মানে আপার প্রতি শ্রদ্ধা রেখেই আমি এই মানে একটু বলতে চাই যে আমাদের দেশে অবশ্যই নারী আন্দোলনের একটা খুবই গৌরবোজ্জ্বল আমাদের ভূমিকা আছে, কিন্তু আমরা যদি সাম্প্রতিক বছরগুলোতে দেখি, রিসেন্ট পাস্ট যদি আমরা বিশ্লেষণ করি, আমাদের দেশে কোনো নারী আন্দোলন কিন্তু হয়নি, এবং নারী ইস্যুতে সোচ্চার, হ্যাঁ ইন্ডিভিজুয়াল লেভেলে হয়তো কাজ করছে, অথবা কিছু সংগঠন হয়তো নিজেদের মতো করে কিছু কাজ করছে, কিন্তু গভর্নমেন্টকে প্রেশার ক্রিয়েট করা যে এই যে দিনের পর দিন নারী নির্যাতনের ঘটনা ঘটে যাচ্ছে, নারী ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে, এবং এটা কিন্তু থামছে না, এটা বেড়েই যাচ্ছে। আপনি দেখেন এখন শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত ছুঁয়েছে। এই যে আমাদের রেজা ভাই যেটা বললেন যে এরা হচ্ছে কি এক ধরনের একটা গ্রিন কার্ড হাতে নিয়ে ঘুরছে, কিন্তু যে এই সমাজে এমন একটা সমাজ যেখানে নারীকে যদি আমি হেনস্থা করি আমার কোনো বিচার হবে না, খুনের বিচার হতে পারে কিন্তু ধর্ষণের বিচার এই সমাজে হবে না। খুব ছোট একটা উদাহরণ দেই, যে আপনি জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম এই মুহূর্তে একটা টি শার্টের একটা স্লোগানকে কেন্দ্র করে কি পরিমাণ উত্তাল। এই স্লোগানটি কিন্তু কিচ্ছু না, একজন নারী, সে একটা ছোটখাটো উদ্যোক্তাও বটে, সে তার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সে লিখেছে যে গা ঘেঁষে দাঁড়াবেন না। আমরা কি জানি না যে একটা পরিসংখ্যান বলছে যে 94% নারী নির্যাতনের শিকার হয় কিন্তু গণপরিবহনে। তাহলে গণপরিবহনে যখন আমরা চড়তে যাই তখন কিন্তু আমরা জানি কি ধরনের হেনস্থার শিকার হই। সেই জায়গায় এই স্লোগানটা কেন দেয়া হলো, এবং এর বিপরীতে কি পরিমাণ অশ্লীল কথাবার্তা সম্পন্ন এবং নারীদেরকে কি বাজে ইঙ্গিতপূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চলছে, এবং সেই প্রচারণা আবার মানুষজন বিশ্বাস করছে, এবং তারা পাল্টা আবার নারীদেরকেই বলছে যে আপনি কি একজন মুসলিম নারী যে গেঞ্জি টি শার্ট পরে রাস্তায় নামেন, এবং তাহলে আপনার পোশাককে কেন দায়ী করা হবে না? কেন পুরুষরা আপনার এই পোশাক দেখে মানে নিজের ভিতরে এক ধরনের উত্তেজনা করবে না? কেন পুরুষ কি মানুষ না? নারী কি মানুষ না? তাহলে একজন পুরুষ যদি উলঙ্গ রাস্তায় ঘুরতে পারে, তাহলে কোনো নারী তো উলঙ্গ রাস্তায় বের হয় না। তাহলে একজন পুরুষ যখন শর্টস পরে রাস্তায় বের হয় অথবা স্যান্ডো গেঞ্জি পরে বের হয়, তখন কি কোনো নারী গিয়ে তাকে হামলা করে অথবা কোনো টিজ করে, অথবা আমরা কি কমেন্ট করি যে এই পুরুষকে দেখে আমার ভিতরে যৌন উত্তেজনা হয়েছে? করি না। তাহলে একজন নারী যখন প্যান্ট শার্ট পরে রাস্তায় বেরোবে অথবা টি শার্ট পরে রাস্তায় বেরোবে, কেন একজন পুরুষের সেই ধরনের যৌন উত্তেজনাতে সে ফিল করবে? তার মানে আমাদের ভিতরে যে মনুষ্যত্ব যে জিনিসটা ছিল সেই জায়গাটা দিনে দিনে হারিয়ে যাচ্ছে, এবং এই যে হারিয়ে যাওয়ার পিছনে আমি এই মুহূর্তে জোর দিয়ে বলতে চাই আমার রাষ্ট্র এর পিছনে একমাত্র দায়ী।
কারণ একটা নারী ধর্ষণের ঘটনারও কিন্তু দৃষ্টান্তমূলক বিচার আমরা পাইনি এখনো জি, জি। পর্যন্ত। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা আলোচনায় যাওয়ার আগে একজন দর্শক ফোনে অপেক্ষা করছেন, ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কৃষিবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম ময়মনসিংহ থেকে বলছি। জি প্লিজ। আমার প্রশ্ন হলো, এই যে আজকে যে আলোচনার বিষয়, যে সোনাগাজীতে যে মেয়েটা ধর্ষিত হলো, তারপরে আগুনে জ্বলসে গেল, আমার আলোচক বৃন্দের কাছে প্রশ্ন হলো, যারা আমাদের সমাজে বলেন যে মেয়েদের শ্লীলতাহানি, অনিরাপত্তার জন্য অনেকাংশেই তাদের পোশাক দায়ী, তাদের অশ্লীল পোশাক, উত্তেজক পোশাক দায়ী, কিন্তু যারা মাদ্রাসায় অল্প বয়সে এত শ্লীল পোশাক পরেও ধর্ষিত হচ্ছে এবং আগুনে জ্বলছে যেতে হচ্ছে, আজকে আমাদের সেই সকল মানুষের প্রতি আমাদের সমালোচকগণ কি বলবেন? জি, তারা জি। আসলে বিষয়টা কি শুধু পোশাকের মধ্যেই সীমাবদ্ধ, নাকি এর মধ্যে আরো অন্য কিছু বিষয় জি, আমাদের জি, লুকায়িত আছে? আপনাকে ধন্যবাদ, প্রশ্নটি বুঝতে পেরেছি। জি। সমালোচকদের জি, আমরা আরেকজন ফোন আছে, কুয়েত থেকে একজন ফোন করেছেন, ফোনটি নিয়ে আমি আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। আসসালামু আলাইকুম, আমি রচনা বলছিলাম কুয়েত থেকে। জি প্লিজ বলেন। হ্যালো, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আপনার প্রশ্নটি করুন। প্রশ্নটি হচ্ছে আপনাদের উপস্থিত তিনজন অতিথির কাছে আমার প্রশ্ন, যে আপনারা এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সেই সমস্ত সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি বা ব্যক্তিবর্গদের সঙ্গে কেন আপনারা আলোচনায় আসছেন না? শুধু নিজেরা আলোচনা করে আমি তো মনে করি যে শুধু সময় নষ্ট এবং কালক্ষেপণই হচ্ছে। আপনারা এই ধরনের ব্যক্তিদেরকে কেন টকশোতে আনছেন না? একটা সামান্য মূর্তি বা ছবিকে কেন্দ্র করে ঢাকা শহরে রাস্তা উত্তাল হয়ে ওঠে, ঢাকা শহরের রাস্তায় সমস্ত হুজুররা নেমে যান। কেন এই সমস্ত কাজে আমাদের মাদ্রাসার হুজুররা বা ছাত্রছাত্রীরা একতাবদ্ধ হচ্ছেন না? আপনারা কি এই ধরনের প্রশ্নগুলোকে তাদের কাছে রাখছেন? আপনাকে অনেক ধন্যবাদ। জি, আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি। জি জি, জনাব আপা রোকেয়া কবির, এই যে আগের যে প্রশ্নটি ছিল যে পোশাকের কথা আমরা বলি, প্রায় কিছু হলেই বলে যে মেয়েরা, যেমন যে লিনা বলছিল যে টি শার্ট পরে জিন্স পরে বেরোয় কেন, এরকম। কিন্তু এই মেয়েটির ক্ষেত্রে তো একদমই আলাদা ঘটনা। মাদ্রাসা নিশ্চয়ই সে সংক্ষিপ্ত ভাবে বলতে, ওই যে নেকড়ে, হ্যাঁ, নেকড়ে আর মেষ শাবকের গল্প। মেষ শাবক তার যেহেতু নিরীহ এবং ক্ষমতা কম, সুতরাং নেকড়ে তাকে দোষী সাব্যস্ত করবে যে অজুহাতে হোক। সুতরাং এইটা হলো এই যারা ওই যৌন নির্যাতনকারী, হ্যাঁ, যারা ধর্ষক, এটা হলো তাদের বাজে অজুহাত। কারণ না হলে 8 বছরের বাচ্চা মেয়েদেরকে 7 বছরের, 5 বছরের, এমনকি 3 বছর 8 মাসে এই একটু আগে একটা ঘটনা ঘটেছে, একটি মাদ্রাসায় 7 বছরের এক ছেলে, 7 বছরের ছেলে, সে বলাৎকার হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। সুতরাং এইগুলো হলো অজুহাত। যে কোনো অবস্থাতে যে অপরাধী, যদি তোমার চোখ বা তোমার মন বা তোমার জিহ্বা এরকম লোলুপ থাকে, সেইটাকে তুমি সামলাও, অন্যের ঘাড়ে কেন চাপাবা? এখানে আরেকটা বিষয় কিন্তু আছে, দেখেন এইসব ব্যক্তিরা কি দেশের বাইরে যায় না? দেশের বাইরে তো আর শাড়ি পরে না, বোরখা পরে না, তাহলে তখন ওদের তখন কেন তারা অজুহাত? এখন ঘটনাটা হলো এই অজুহাত আমরা মানতে রাজি না। আমি আমার মতো চলবো, তুমি ভালো থাকো, তোমার চোখ সামলাও, তোমার লোভ সামলাও। তাহলে তো বলতে হয় যে আমি চুরি করি কেন? কারণ ওর টাকা আছে, তার সম্পদ আছে, আমি আমার লোভ হয়, সুতরাং সেই জন্য তো আমাকে মাপ পাওয়া যাবে না। সুতরাং এইখানেই হলো আমাদের চিন্তা ভাবনার মধ্যে ওই অজুহাত তৈরি করা, যে ক্ষমতা বান যারা, তারা ক্ষমতাহীনদের, ক্ষমতায় যারা কম তাদেরকে একটা দাবিয়ে রাখার জন্য একটা, যারা নারীরা এখন অগ্রসর হচ্ছে
এবং আরেকটা জিনিস আমরা জানি সারা পৃথিবীব্যাপী এবং আমাদের উপমহাদেশ তো বলে বিভিন্ন ধর্ম, এটা মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম থেকে শুরু করে অন্যান্য সব ধর্মে, এমনকি খ্রিস্টান ধর্মের যারা যাজক, প্রত্যেকের বিরুদ্ধেই আমরা যদি শিল্প সাহিত্য সবকিছুতে দেখি যে এই ধর্মের নাম করবে, ধর্মে যারা ধ্বজাধারী তারা কিন্তু এই ধরনের যৌন নির্যাতন, যৌন হয়রানির সঙ্গে যুগে যুগে জড়িত, এবং তাদেরকে কিছু বলা যাবে না, বললেই তারা এই অজুহাত দিবেন, ধর্মের অজুহাত দিবেন, তারা শালীনভাবে মেয়েরা চলে না, ঘরের বাইরে কেন আসে, এই অজুহাতগুলো তারা দেবেন, দিয়ে এইখানে কিন্তু তারা তাদের কুকর্মটা বন্ধ করবেন না, কিন্তু এই অজুহাতগুলো দেবেন। সুতরাং এই অজুহাতগুলো আমরা মানতে নারাজ। আমরা যদি বলি আমরা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তুলতে চাই, তাহলে অবশ্যই নারীর সমান অধিকার, নারীর মর্যাদা, নারীর মানবাধিকার এইগুলোকে সম্মান করতে হবে। তা না হলে কোন রকমের উন্নয়ন, কোন রকমের অর্থনৈতিক উন্নয়ন কে দিয়ে টেকসই হবে না, কাজ হবে না, এটা হবে না। সুতরাং আমি মনে করি এইগুলো খুব বাজে অজুহাত। জি রেজা ভাই, যে কুয়েত থেকে যে ভদ্রমহিলা ফোন করলেন, উনি যেটা বলতে চাইলেন যে প্রতিবাদটা যে ধরনটা, প্রতিবাদের ধরেন একজন মাদ্রাসা ছাত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমরা কিন্তু দেখছি না যে মাদ্রাসার অন্য ছাত্রছাত্রীরা মানে প্রতিবাদ করছে বা একজন মাদ্রাসার শিক্ষক অপরাধ করছে, বাকি শিক্ষকরা তো ওই শিক্ষকের বিচারের দাবিতে মাঠে নামতে পারতো। কিন্তু আরও অনেক ছোটোখাটো ঘটনায় আমরা দেখি যে মাদ্রাসার শিক্ষকরা অনেক বড় মানে তারা প্রতিবাদ করে না, তা না, অন্য অনেক ইস্যুতে করে, কিন্তু এমন একটা স্পর্শকাতর ইস্যু, তাদের একজন শিক্ষার্থী ভিকটিম, তাদের একজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, কিন্তু আমরা মাদ্রাসার ছাত্র শিক্ষক বলেন কারো কাছে কিন্তু সেই প্রতিবাদটা আসলে দেখতে পাচ্ছি না। ধন্যবাদ আপনাকে। আমি আসলে এই বিষয়টাই ভাবছিলাম এবং আমি মনে করছিলাম এই বিষয়টার অবতারণা করব। আজকে যদি এই ঘটনাটা কোনো সাধারণ একটা স্কুলে ঘটতো, কি পরিমাণ ফতোয়া জারি করতো আমাদের হুজুররা, কিংবা যদি কোনো সংখ্যালঘু শিক্ষক হতেন, তাহলে আজকে কত হুজুরকে রাস্তায় দেখা যেত। তারা কিন্তু সব চুপচাপ আছে। আমাদের মুক্তিযুদ্ধের একটা বড় চাওয়া ছিল উদার অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ। আমরা উদার হতে পারছি না, অসাম্প্রদায়িক হতে পারছি না, মানবিক থাকতে পারছি না, যেন আমরা মুক্তিযুদ্ধের সমস্ত চেতনাগুলোই হারিয়ে ফেলেছি। আজকে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির সাথে যে পরিমাণ আপোষ করা হচ্ছে, আমাদের টেক্সট বুক যেভাবে বদলে ফেলা হলো, আজকে যে কোনো ঘটনায় দেখেন ফেসবুকে কন্টিনিউয়াসলি উস্কানি দিচ্ছে এক শ্রেণীর সাম্প্রদায়িক শক্তি, তাদের কিছুই করা হচ্ছে না। ইউটিউবের ওয়াচগুলোর দিকে তাকান আপনি, কি ভয়ঙ্কর, কি অশ্লীল, নারীদের নিয়ে কি কি কুৎসিত সব বক্তব্য বাংলাদেশ। এমনকি আমাদের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছে তাদের নাম ধরে ধরে যেভাবে হুমকি, আমার কাছে কি অদ্ভুত লাগে যে রাষ্ট্র সব নীরবে চেয়ে চেয়ে দেখছে, এবং সেইটারই পরিণতি কিন্তু নুসরাত, সেটাই কিন্তু ওই যে 7 বছরের শিশু বলাৎকার, সেটাই কিন্তু রসরাজ, সেটাই কিন্তু রামুর ঘটনা। এবং এগুলো থেকে আমরা হয়তো বলবো যে প্রবৃদ্ধি ঘটে যাচ্ছে, আমাদের মাথা পিছু আয় বাড়ছে, কিন্তু মাথা পিছু যেই পরিমাণে আমরা বলবো হিংসার সংস্কৃতি আমরা লালন করছি, এই সংস্কৃতি আমাদেরকে কোন উন্নত পর্যায়ে নিয়ে যাবে সেটা যদি আমাদের রাজনৈতিক নেতৃত্ব বুঝতে না পারে, তাহলে কিন্তু আমি সোনাগাজীর এই ঘটনায় যদি দেখেন আপনি, সেখানকার সংসদ সদস্যের একটা বক্তব্য পেয়েছেন আজ পর্যন্ত? আমি তো অন্তত দেখি নেই। সেখানে তো একজন এমপি আছেন, তার দিক থেকে কোনো বক্তব্য পেয়েছেন আপনি? আমি পাইনি। আমি সেখানকার যে ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্ব, তাদের কোনো কথা শুনতে পাইনি। হুজুরদের যারা মাদ্রাসার বোর্ড আছে, এই মাদ্রাসাটি পরিচালিত হয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে। সেই বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য আছেন, কই তার কোনো বক্তব্য পাওয়া গেছে? এবং সেখানকার শিক্ষক সমিতির কোনো বক্তব্য পাওয়া গেছে? ছাত্রদের কিছু পাওয়া গেছে? পুরো বিষয়টাই মনে হচ্ছে যে এই সংগ্রামটা নুসরাতের একার, অথবা দায় দায়িত্ব যা কিছু আছে প্রধানমন্ত্রীর, কারণ তিনি নজর রাখছেন ঘটনার প্রতি। এমন একটা কিছু করে আমরা পুরো বিষয়টাকে ছেড়ে দিয়েছি। আমি আবারও সেই জায়গায় ফিরে যেতে চাই। আমরা যদি আমাদের রাজনীতি ঠিক করতে না পারি, যে রাজনীতি আমরা চেয়েছিলাম 1971-এর পরে, আমরা একটি ধর্মনিরপেক্ষ উদার নৈতিক বাংলাদেশ চেয়েছিলাম, সেই জায়গায় যদি খুব অঙ্গীকারের সাথে যেতে না পারি, তাহলে 7 বছরের শিশু, 8 মাসের কন্যা, নুসরাত, ঘটনাটা ঘটতে থাকবে, রসরাজদের ঘটনা ঘটতে থাকবে। এখানে কিন্তু নারী শুধু না, সামগ্রিকভাবে যে কোনো দুর্বল মানুষ আজকে ভালনারেবল বাংলাদেশে। রাষ্ট্রটা তার নয়, রাষ্ট্রটা কিছুমাত্র হায়নার জন্য তৈরি হয়েছে। এই ঘটনাটা এই জায়গায় চলে গেছে বাংলাদেশ আজকে। আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে লিনার কথা শুনবো। প্রিয় দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন।
প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনা। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলেছি, অল্প একটু সময় আছে। লীনা পারভীনের কাছে শুনি যে আমি রেজাবের কাছে শুনলাম যে প্রতিবাদের ধরন, একটা মেয়ে নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এই জায়গায় প্রতিবাদটা তো আসলে সার্বজনীন হওয়ার কথা, সবাই মানে এই মেয়েটা তো কোনো দল, রাজনীতি, আওয়ামী লীগ, বিএনপি কিচ্ছু না, একটা নিরীহ মেয়ে। কোন ক্লাসে পড়ে তো 13-14 বছর বয়স বোধ হয়, আরবি পরীক্ষা দিতে গেছে। কিন্তু আমরা কিন্তু সেই অর্থে কিন্তু সবাই মিলে যেটা প্রতিবাদ করা, সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। এটা আমাদের আসলে ঘাটতিটা কোথায়? আমাদের আসলে মানে কি বলবো, প্রতিবাদের মাত্রা বেড়েছে, কিন্তু প্রতিবাদের মধ্যে এত দ্বিধা বিভক্তি এবং এত বিভ্রান্তি, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। এখন কি হয়েছে, ধরেন যে কোনো একটা ঘটনা ঘটলে আমরা যেমন ধর্ষণটাকেই যদি আমি উদাহরণ দিই বা নারী নির্যাতন, প্রথমেই আমরা আলোচনাটা সামনে নিয়ে আসি ওই মেয়েটা কি পড়েছিল, কোন জায়গায় ছিল, সে কি রাতের বেলা কারোর সাথে ঘুরতে গিয়েছিল নাকি দিনের বেলা ছিল, সাথে কি যে ছিল পুরুষটা বয়ফ্রেন্ড ছিল নাকি অন্য কোনো কোনোভাবে নারীটাকে জায়গাটাতে দোষী হিসেবে আনতেই হবে। খুবই ছোট একটা উদাহরণ দেই। গত পরশুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরই পরিচিত একজন নারী, সে বাসে একজন পুরুষ কিভাবে তার পুরুষাঙ্গটা মেয়েটার ঘাড়ের মধ্যে লাগিয়ে রেখেছে, ওইটা একটা ছবি তুলে সে ফেসবুকে দিয়ে দিয়েছে। সো ওইটা দেওয়ার পরে ওই ঘটনার প্রতিবাদ কি করবে, ওই মেয়েটাকে ভার্চুয়ালি এমনভাবে, মানে এটাকে বলা যায় ধর্ষণই করছে। মেয়েটার আইডিটাকে হ্যাক করে দেওয়া হয়েছে, তার কিছু পার্সোনাল ছবিকে ফেসবুক থেকে নামিয়ে ভাইরাল করে দেওয়া হয়েছে এবং তার নামে তার বয়ফ্রেন্ডকে কেন্দ্র করে এত বাজে বাজে কথা ছড়াচ্ছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে প্রতিবাদের মাত্রা কিন্তু বেড়েছে, প্রতিবাদের কণ্ঠও কমেনি, কিন্তু এই জায়গাতে রাষ্ট্রকে অবশ্যই শক্ত অবস্থান রাখতে হবে। রাষ্ট্র কিন্তু শুধুমাত্র, আমি বলছি না যে আওয়ামী লীগ যে সময়টায় ক্ষমতায় আছে তা না, আমাদের রাষ্ট্র বলতে আমি বলছি যে আমাদের ৭৫ পরবর্তী সময়ে আমাদের আইনের শাসনের যেই দুর্বলতা শুরু হয়েছে এবং বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে যে আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর যে পরিবেশ তৈরি করা হয়েছে, তারই ধারাবাহিকতা কিন্তু এখন চলছে। আমরা একটা জায়গায় জোর দাবি জানাতে চাই এই সরকারের কাছে, কারণ এই সরকারের কাছেই আসলে আমাদের সমস্ত দাবি রাখার একমাত্র জায়গা। কারণ স্বাধীনতা পরবর্তী সময়ে, বঙ্গবন্ধু হত্যার পরবর্তী সময়ে এই প্রথম আমরা একটা সরকার পেয়েছি যারা নারী উন্নয়নের কথা বলে, নারী নীতির কথা বলে, দেশের উন্নয়নের কথা বলে, সামাজিক সুবিচারের কথা বলে। এবং এই সরকার এই মানে এবার যখন তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে, তাদের কিন্তু ম্যানিফেস্টোতে নাম্বার 1 প্রায়োরিটি রেখেছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য তারা যা যা করার করবে। এই ক্ষেত্রে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাতে চাই, একজন নারী হিসেবে, নারী সমাজের প্রতিনিধি হিসেবে বিনীতভাবে অনুরোধ করতে চাই, একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আপনারা আমাদেরকে আশ্বস্ত করুন যে আমরা নারী হিসেবে জন্ম নিয়ে বাংলাদেশে কোনো পাপ করিনি। আমি একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে সুন্দরভাবে চলতে পারবো, মতামত রাখতে পারবো, আমি কাজ করতে যাব। জি জি আপা, আপনি একটু বলতে চেয়েছিলেন যে রেজা ভাই একটু আগে বলছিলেন যেটা, যে আমরা এখন ইউটিউবে এমন সব মানে ওয়াজ শোনা যায়, চাইলে আপনি এক্ষুনি চাইলে শুনতে পারবেন, মানে নারীদের ব্যাপারে যে কী ধরনের মানসিকতা তারা পোষণ করে, এবং সেটা কিন্তু আরও অনেককে অপরাধে মানে উস্কে দেওয়ার মতো একটা উস্কানি দেয়। সেই জায়গাটা কিন্তু একটা ভয়ঙ্কর, আস্তে আস্তে কিন্তু সমাজে এটা ছড়িয়ে যাচ্ছে। চাইলে যে কেউ কিন্তু মোবাইলে এক্ষুনি আমি সেই ভয়ঙ্কর সেই ওয়াজগুলো শুনতে পাবো, এটা ঠেকানোর কোনো উপায় নাই বা কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। না, এখন যেটা হচ্ছে যে ওয়াজের ব্যাপারটা বলছেন, এটা কিন্তু অনেক আগের থেকেই ওয়াজে কিন্তু সবসময় যে গল্পটা আমরা শুনি যে শীতের ওয়াজ তুমি চৈত্রের ওয়াজ তুমি শীতে করেছো, তার মানে এটা করে যে সমস্ত ধরনের ধর্মীয় ওয়াজ সবসময় তারা কিন্তু নারীর প্রতি, নারীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, এবং সবচেয়ে বেশি হলো যৌন এবং উস্কানিমূলক। এখন এই হলো অবস্থা। এখন এইখানে কিন্তু আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে এর পিছনে রাজনীতিটা কি। রাজনীতি হচ্ছে যে আমরা যেটা ৭৫-এর পরে যেটা শুরু হয়েছে, ৭৫-এর পরেই কিন্তু রাস্তায় ইন্টারসেপ্ট করছে, ইভেন আমাকে পর্যন্ত ইন্টারসেপ্ট করেছে। আপনি মাথায় ঘুমটা দেন, রিক্সায় হুট তুলে করেন, এই যে শুরু হয়েছে, এটা ধাপে ধাপে কিন্তু আজকে এই অবস্থায় হলো। সুতরাং এইখানে আমাদের কিন্তু একটু বুঝতে হবে যে নারীদেরকে, এই যে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে,
তারা এবং ওয়াজ যারা করে তারা সবসময় যৌন বস্তু হিসাবে দেখে, তাদেরকে মানুষ হিসাবে দেখে না। এই দৃষ্টিভঙ্গিটা হলো তাদের, এবং সেই কারণেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে এবং এটাকে বিভিন্নভাবে জাস্টিফাই না হলে তেঁতুলের সঙ্গে তুলনা করা হয় যে ক্লাস 3-4 এর বেশি পড়া যাবে না। এই যে ঘটনাগুলা এবং তাকে ঢেকে ঢুকে না রাখলে ছিলা কলা এটা, এবং এখন শুধু তো ইউটিউবে আপনি দেলোয়ার হোসেন সাইদির ক্যাসেট, আমরা কখনো বাসে যেতে পারি নাই এবং আমরা যখন প্রতিবাদ করেছি যে না লোকজন এটা শুনতে চায়, এই ওয়াজ শুনতে চায়, এই হলো আমাদের দেশের জনগণের চিন্তা ভাবনা এবং তার সাংস্কৃতিক মান। সুতরাং এইখানে এইটা কিন্তু এখন মানে যেহেতু এই সোশ্যাল মিডিয়াটা এখন অ্যাভেলেবেল হয়েছে এবং সবাই এটা ব্যবহার করছে এবং এইটার মাত্রা কত গুণ বেড়েছে সেটা হলো সোশ্যাল মিডিয়া। এবং আমার কাছে আরেকটা অবাক লাগে যে গভর্নমেন্ট থেকে টাকা নেয় হলো মসজিদগুলার, গভর্নমেন্ট টাকা দেয় মাদ্রাসায়, গভর্নমেন্ট টাকা দেয়, সেইখানে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সমস্ত কাজগুলো হচ্ছে। সেইখানে যে ঘৃণা প্রচার করা হয় নারীদের বিরুদ্ধে যে সমস্ত অশ্লীল কথা বলা হয়, এটাকে কিভাবে অ্যালাউ করা হয় এবং অন্যান্য মুসল্লি যারা নামাজ পড়তে যান তারা কিভাবে এইগুলো সহ্য করেন, এইটা হলো আমার প্রশ্ন। এটা শুধু নারীর বিষয় না, আমাদের বাংলাদেশের নাগরিক হিসাবে নারী সমাজ অর্ধেক এবং সমান মর্যাদার অধিকার কনস্টিটিউশনে দিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদ তাই বলেছে। তাহলে অন্য মুসল্লিরা তারা কি মানুষ না? তারা বাংলাদেশের নাগরিক না? তারা কেন প্রতিবাদ করেন না এগুলো, এবং সরকার কেন এগুলা দেখে না? জি জি আপা, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যেন মানুষকে মানুষ, নারীকেও মানুষ হিসাবে বিবেচনা করি এবং আমাদের আসলে দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। নারীদেরকে আমরা যেই দৃষ্টিতে দেখার কথা আপা বললেন, হুজুররা দিনের পর দিন ওয়াজে ইউটিউবে এখন অ্যাভেলেবেল, সেই জায়গাটা আসলে বদলাতে হবে এবং নারীরা যেন অন্য সবার মতো নিরাপদে তার কাজ করতে পারে, কর্মক্ষেত্রে যেতে পারে, স্কুলে যেতে পারে, মাদ্রাসায় যেতে পারে, সবার জন্য যেন দেশটা নিরাপদ হয়। এই কামনা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।